কিন্তু এই যে পার্লার বালি, এই কথাটা শুনতে না খারাপ লাগে। আমরাও তো হাতের কাজ করি, মানে কি আমরাও তো মানে নিজেকে, ওরা যে ছোটটা ভাবে কিন্তু আমরা সেটা অতটা ছোটও না। আমি বললাম দাদা এটা আমার বিউটিশিয়ান কোর্স আমি করেছি, এটার ওই সার্টিফিকেট। তো বললো ওই দেখো পাশে একটা ছাগল দাঁড়িয়ে আছে, ওর গলায় তুমি বেঁধে দাও। আমাকে লাইট মেকআপ করো, হুম হালকা মেকআপ করো, তুমি টাকাটা একটু কম নিও। হালকাটা আমি কি করব, প্রথম তো আমার স্কিন ক্লিয়ার করতেই হবে, হুম ময়শ্চারাইজার লাগাতে হবে, প্রাইমার লাগাতে হবে, হাইলাইটার দিতে হবে, সব কিছু আমার সবই করতে হচ্ছে, হুম ব্রাইডালকেও করতে হচ্ছে, পার্টি মেকআপকেও করতে হচ্ছে। আমার যদি 1 ঘন্টা এটাতেও লাগে, তো ওটাতেও আমার 1 ঘন্টাই কিন্তু লাগবে। তো আমাদের মেকআপের প্রোডাক্টও আগে জানতে হয় যে কত নম্বর শেড কোন স্কিনে যায়। আপনার স্কিন টোন একরকম, হ্যাঁ আমার স্কিন টোন একরকম, হ্যাঁ আপনার একরকম যাবে টোন, আমার হুম যাবে আরেক রকম। হুম আমি যদি একই জিনিস যদি সবাইকে দিই সেটা তো হয় না। না তার জন্য আমাকে আগে স্কিনটা জানতে হবে, তাকে সেটা শিখতে হবে। 2 দিন পরে সেই ডেড বডিটার একটা ঠোঁট বলো চোখ বলো যে একটা হয় না চেঞ্জ ডেড হয়ে যায়, বডিতে চেঞ্জ হয়, তো ওটাকে আমাকে বানাতে হবে। কালার গুলি তো চেঞ্জ চেঞ্জ হয়ে হ্যাঁ, যাবে। প্রত্যেকটা জিনিসের হুম তার মানে শাড়ি মানে শরীরের যে একটা গেটআপ কালার হয় না, ফেড হুম হয়ে যায়, অনেক ঠোঁটগুলো সাদা সাদা সাথে হয়ে হ্যাঁ যায়, চোখগুলো কেমন একটা হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, তারপরে রেফ হলে যে শরীরে সব জায়গায় চিহ্ন আঁচড়ের দাগ কোথায় যে পাচ্ছ। আঁচড়ের দাগ, সেগুলো আমাকে বানাতে হয়েছিল। ওই কাজটা তো আমার একটু অনেক কিছু শিখেছি, হুম এক একটার পর এক একটা আমি শিখে গেছি। এগুলো চ্যালেঞ্জিং। ক্যামেরার মেকআপটা শেখা দরকার কেন, বিউটিশিয়ানের আলাদা, হ্যাঁ ওখানে ফাউন্ডেশন দিয়ে কাজ করা যায়, কিন্তু হুম ক্যামেরায় কাজ করতে গেলে ওকে অন্যরকম মেকআপ, ওটা টিভি মেকআপ বলে। টিভি মেকআপ বলতে যেমন স্টুডিও, আমাদের স্টুডিওতে কাজ হয়, তো 10-12 ঘন্টা এক একটা অ্যাঙ্কার গুলো ওদের কাজ করতে হয়, তো লাইটের অনেকটা ইয়ে থাকে, তো লাইট বেশি যখন হয় গরম হয় মেকআপটা নষ্ট হতে থাকে, তার জন্য হুম আমাদের টিভি মেকআপ প্যান স্টিক ইউজ হয়। তো মেকআপ আলাদা। আর্টিস্ট হিসেবে তো আলাদা জন্য ট্রেনিং নিতে হয়। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট নিশ্চয়ই, হুম ওটার জন্য তো আমাদের যেমন ক্যারেক্টার মেকআপটা আমাদের আলাদা করে শিখতে হয়। হ্যাঁ ক্যারেক্টার মেকআপ। হ্যাঁ, হুম তো ক্যারেক্টার মেকআপ মানে কি, যেটা বললাম যে 30 বছরের মেয়েকে আমি 70 বছরের একটা বৃদ্ধা বানাচ্ছো। বৃদ্ধা বানাচ্ছি। হুম যেমন ধরো কারোর পুড়ে গেছে, হুম এটাকে আমার বানাতে হচ্ছে, কেটে গেছে। কেটে গেছে, কারোর হয়তো একটা চোখ বেরিয়ে এসছে, হুম বা কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে কেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, সেইগুলোকে বলে মানে আমরা যখন আলাদা আলাদা টাইপের হ্যাঁ, লুকস যখন এক একটা টাইমের দিচ্ছি, ওটাকে ক্যারেক্টার মেকআপই ওটা বলে। ক্যারেক্টার মেকআপ। হুম হ্যাঁ, যদি কেউ ভাবে যে আমি এটাকেই আমার প্রফেশন বানাবো, এরকম কারো যদি ইচ্ছে হয়, সে কিভাবে শুরুটা করবে? ওয়েলকাম টু মন চায় আড্ডা। আমি সুস্মিতা, আরো একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমরা যখন সিনেমা দেখি, পর্দায় আমরা অভিনেতাদের বিভিন্ন চরিত্র হয়ে উঠতে দেখি, যাদের হাতের জাদুতে সেই চরিত্রগুলো ফুটে ওঠে পর্দায়। সেই রকমই একজন মানুষকে পেয়েছি আজ আমাদের সঙ্গে। চলুন আলাপ করে নিই আমাদের আজকের বিশেষ অতিথি, মেকআপ আর্টিস্ট শিখার সঙ্গে। শিখা, ওয়েলকাম টু মন চায় আড্ডা। নমস্কার। খুব ভালো লাগছে আজকে তোমাকে আমাদের মন চায় আড্ডায় পেয়েছি। তোমার কাছ থেকে অনেক গল্প শুনতে হবে, তোমার যে প্রফেশনাল যে লাইফ সেটা তো জানবোই, তার সঙ্গে তোমার জীবনের গল্পও শুনবো আমরা। আচ্ছা, তাহলে শুরু করি একদম শুরু থেকে। একদম। হ্যাঁ, তোমার ছোট্টবেলাটা বলো, কোথায় কেটেছে? আমার ছোটবেলাটা টাকিতে কেটেছে, ওখানেই আমার জন্মস্থান। তো ওখানে থেকেই আমি এসছি, 9-10 বছর বয়স হবে তখন আমি কলকাতায় এসছি, তার আগে টাকিতেই থাকতাম। সেখান থেকে তোমার পড়াশোনা সব? হ্যাঁ, সেখান থেকে পড়াশোনা, তারপর ওখান দিয়ে এখানে এসে আবার পড়াশোনাটা শুরু করলাম। তখন তো মেকআপ জানতাম না, সাজা হ্যাঁ, সেই ছোট। সাজের প্রতি ভালোবাসাটা হ্যাঁ, তোমার ছোটবেলা সাজের থেকে? প্রতি ভালোবাসা আমার অনেক ছোট থেকেই। যে হুম ছোট্ট ছোট ভাই বোনরা বা পাশে আসে যারা থাকে, তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের চুল বাঁধা, তাদেরকে শাড়ি পরানো, তো তাদেরকে সাজানো, যেটুকু আমার সাজার জিনিস মানে কাজল বলো, লিপস্টিক, ছোটবেলায় কত মানুষ সাজে, হ্যাঁ তাদেরকে সাজানো, এটার প্রতি আমার ছোট থেকেই ছিল। হুম তো ওখান থেকে তারপর যখন কলকাতায় এসছি আমরা, বাবা মা এলো, আমরা চলে এলাম। এখানে এসেও তাই, ওই দিদিদের সাথে কোথাও যাওয়া, যখন দিদিরা বলতো শাড়ি পরিয়ে দে, হুম একটু সাজিয়ে দে, একটু চুলটা বেঁধে দে, তো ছোটবেলা থেকে আমার ওই সাজার প্রতি একটা ইন্টারেস্ট ছিলই। হুম হুম নিজেও সাজবো যেমন, সবাইকে সাজাবো। নিজেও সাজতে ভালো হ্যাঁ, লাগতো নিজেও তোমার? আমি হ্যাঁ সাজতে ভালোবাসি ছোট থেকেই। হ্যাঁ আমার দিদিরা যেমন সাজে না, কিন্তু হুম আমি আবার একটু সাজতে ছোটবেলা থেকেই ভালোবাসি, বা সবাইকে সাজাবো। বাড়িতে কোনো অকেশন হওয়া মানেই আমি সাজাবো সবাইকে। আমি নিজে সাজতে পারি আর না পারি, সবাইকে সাজাতেই হবে। সেখান থেকেই কি তোমার এই মেকআপের প্রতি একটা ইচ্ছে বা ভালোবাসা হ্যাঁ, জন্মেছে? ইচ্ছে তো ছিল কিন্তু আমার হয়ে ওঠেনি বিয়ের আগে, কারণ আমার বাবা মা বা দাদারা পছন্দ করতো না যে মেয়ে বাইরে যাক বা কাজ করুক। কারণ আচ্ছা।
দাদারা চাইনি। তো দাদাকে বলতাম যে আমি কাজ করব বা কাজ শিখবো, তো বলতো এখন না, বড় হ, বিয়ে কর, শ্বশুর বাড়ি গিয়ে যা করবি শ্বশুর বাড়িতে গিয়ে। হুম। হ্যাঁ না, শ্বশুর বাড়ি গিয়ে ভালো কথা। তো বিয়ের পরই আমার এই স্টার্ট হলো মেকআপ শেখা। বলতে আগে আমাদের পাড়াতে এসেছিল একজন দিদি, উনি বিউটিশিয়ান করায়। তো আমরা 10-12 জন মিলে একটা বিউটিশিয়ান কোর্স করি। হুম। ওইখান দিয়ে মেকআপ আরই শুরু করলাম ভালো প্রফেশনাল ভাবে একটা। দিয়ে একজন এসে বলছে তুমি কি কাজ করবে, আমার বাড়িতে একজন এসেছিল, একটা বোন হয়, হাসনাবাদে থাকে উনি, উনি থিয়েটার করতো। আচ্ছা। তো আমি বললাম হ্যাঁ কেন করব না। তো উনি আমাকে হুম। এনটিওনে নিয়ে গেল, ওখানে পদ্মুদ্দা বলে একজন আছে, ওনার সাথে আমাকে আলাপ করিয়ে দিল। আলাপ করিয়ে দিল। হুম। তো উনি আমাকে বলল তুমি কি কাজ জানো, আগে কি কোথাও কাজ করেছো? আমি বললাম না, আমি কোথাও কাজ করিনি, এমনি টুকটাক মেকআপ করি, ব্রাইডাল মেকআপ করি বা পার্টি মেকআপ করি। তো আমি সিনেমাতে কখনো কিছু কাজ করিনি। হুম। তা বললো ঠিক আছে, আমি একজনের নাম্বার দিচ্ছি তোমাকে, তুমি কন্ট্যাক্ট করো, হাতের কাজটা শিখে রাখো। তো আমাকে, আমি যখন বিউটিশিয়ানের সার্টিফিকেটটা ওনার কাছে দিলাম, আমি বললাম দাদা এটা আমার বিউটিশিয়ান কোর্স আমি করেছি, এটার ওই সার্টিফিকেট। তো বললো ওই দেখো পাশে একটা ছাগল দাঁড়িয়ে আছে, ওর গলায় তুমি বেঁধে দাও। এটা আমাদের লাগবে না, আমরা বিউটিশিয়ানে তোমার সার্টিফিকেট নিয়ে কি করবো, আমরা দেখবো তোমার হাতের কাজ। প্র্যাকটিক্যাল হ্যাঁ, তোমার তুমি যে কি কাজ অভিজ্ঞতা। করতে পারো, হুম। তুমি কি কাজ করবে সেটা আমরা দেখবো। একটু মনটা খারাপ হলো, তবুও তারপরেও একজনের নাম্বার দিল যে ঠিক আছে কন্ট্যাক্ট করে নি। হুম। তো একজনের সাথে কন্ট্যাক্ট করলাম, সে আমাকে বললো ঠিক আছে আমার কাজে তোমাকে আমি নিয়ে যাব। তো কাজে গেছি ওনার সাথে, 2-4 মাস 6 মাস কাজ করার পরে দেখতাম উনি যেখানে হোক আমাকে পাঠাতো যে তুমি কাজ করে আসো। হুম। বিবিসি বাংলায় নিয়ে যেত, ওখানে 14 জন 15 জন 20 জনকেও আমি মেকআপ করেছি। এরা কি সব মেকআপ যাদের করছো তারা কি মানে সব, সঞ্চালক? হ্যাঁ ওখানে ধরো কোনো একটা হয় না টিভির চ্যানেলের মধ্যে কয়েকটা গেস্ট আসছে, হুম। হুম। বা কোনো একটা অনুষ্ঠান, ওখানে ওই যে প্রোগ্রামগুলো হয়, হুম। 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 তো ওখানে সবাই আসে, সবাইকে ইন্টারভিউ নেওয়া হয়। তো 15 জন 20 জনও হতো, বা কখনো গানের একটা ধরো ওখানে শো হচ্ছে, আচ্ছা। তো সব আসতো সিঙ্গারা, তো সবাইকে মেকআপ করতে হতো। হুম। তো আমি মেকআপ করতাম, তখন সে আর যেত না। প্রথম 2-4 বার যেত আমার সাথে, গিয়ে তারপর আর যেত না, আমাকে বলতো তুমি চলে যাও। দিনের শেষে দেখতাম যে না, মেকআপ করে তো কোনো এখানে লাভই হচ্ছে না আমার, কি করব আর কি করব না করবো, সেই তো আমার জিনিসগুলো নষ্ট হচ্ছে। মানে তোমার মেকআপ কিট আমার নিয়ে গিয়েই তুমি আমার মেকআপ গুলো মেকআপের, করতে? হ্যাঁ প্রোডাক্ট গুলো আমি নিয়ে যাচ্ছি, আমি সারাদিন সেখানে কাজ করছি, মেকআপ করে বাড়ি যখন আসছি দেখলাম দিনের শেষে 10টা টাকা আমিও পাচ্ছি না, আমার তো জিনিসগুলো কিনতে হয়। তো মনটা খারাপ যে না দরকার নেই আর কাজ করবো না, আমি তো বেকার খাটছি। হুম। তো সে বলল তাহলে তুমি করবে না, আমি বললাম না, আমি বিবিসি বাংলাটা ছেড়ে দিলাম। হুম। দিয়ে ওই যে পদ্মুদ্দা যে ছিল ওনাকে আমি বললাম, তো বললো শিখা, একটা টাইম এসে তুমি কি 24 ঘন্টা কাজ করবে, ওখানে 24 ঘন্টা লোক নিচ্ছে হুম। পুজোর টাইমে, পুজোর বেশ 1-1.5 মাস আগে। হুম। তা আমি বললাম হ্যাঁ দাদা করবো। তো উনি আমাকে 24 ঘন্টায় কাজে ঢুকিয়ে দিল। হুম। 24 ঘন্টা কাজ করতাম, দিয়ে ওখান দিয়ে বেরিয়ে আসলাম, শাশুড়ির অসুস্থ হয়ে গেছিল। হুম। আমার শাশুড়ি মা বললো যে তুমি চলে গেলে বাচ্চাটাকে কে দেখবে, তখন আমার ছেলেটাও ছোট। অনেকটা ছোট। হুম। তো ওই 24 ঘন্টাটা ছেড়ে দিলাম, দিয়ে এদিকে টুকটাক মিউজিক ভিডিও বা শর্ট ফিল্মে টুকটাক তখন একজনের সাথে ওগুলো কথা একদিন হলো। দুদিনের কাজ হ্যাঁ থাকে। ওগুলো এক হুম। দুদিনের কলকাতার মধ্যে তখন করতাম না, আর ডেলি আমি যেতে পারতাম না, ভোর 5টার সময় যাওয়া, আরজি করের ওখান দিয়ে বাস ছাড়তো তখন, হুম। 5টার সময় ফার্স্ট বাসটা আমাকে ধরতে হতো। তো প্রতিদিন কষ্ট হতো, বাচ্চাটাও ছোট। তো পানি ফল বলে একটা আমাদের তখন কাজ ছিল, সেখানে গিয়ে একজনের সাথে আমার পরিচয় হয়েছিল কাজটার শেষে, উনি আমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিল। তো সেই থেকে তার সাথে আমি এখনো কাজ করছি। হুম। আজকে যতটা কাজ পেয়েছি, আজকে যদি আমি 100টা কাজ করে থাকি, 70টা কাজ সে আমাকে দিয়েছে। অমিতাভ ব্যানার্জি, উনি আমাকে প্রচুর কাজ দিয়েছে। আর এগুলো সবই কি মিউজিক ভিডিও বা হ্যাঁ মিউজিক শর্ট ভিডিও ফিল্ম? শর্ট ফিল্ম, ওনার যত কাজ হয় 100টার মধ্যে বললাম তো 70টা কাজ আমি যদি করে থাকি ওনার ওনার জন্যই করেছি, আর যে 30টা কাজ করেছি বাইরে এদিক দিয়ে ওদিক দিয়ে করেছি। আজকে যে আমাকে 2 বছর ধরে কাজ করিয়ে পয়সা দেয়নি, যে আমার ইনকাম গুলো খেয়েছে, বা 24-এ যখন কাজ কাজ করলাম আমি, সে জানতোও না যে আমি কাজে ঢুকেছিলাম, সে যখন বলে বেড়াচ্ছে যে শিখাকে আমি দিয়েছি ওখানে কাজে, সে তো জানতোই না যে আমি কাজে ঢুকেছি, কিন্তু ফলে না, আমি নিজের যোগ্যতায় কাজ পেয়েছি, যেটুকু করেছি নিজের যোগ্যতা। আমি এনকে টিভিতেও কাজ করেছি এই 2 বছর 2.5 বছর হয়ে গেল। এই রিসেন্ট আমাদের এনকে টিভি কলকাতায় বন্ধ হয়ে গেল, ওটা এখন গুয়াহাটিতে চলে গেছে। আমি 7খানা ফিউচার ফিল্ম করেছি, 50টার উপরে আমি শর্ট ফিল্ম করেছি। অনেক কাজ করেছো। আর মিউজিক ভিডিও তো গোনা নেই, হুম। মোটামুটি মাসের মধ্যে 2-4টে হয় আমাদের, এটাই এই যে চলছে। যখন তুমি এই যে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের এরকম কোন একটা চরিত্রে ফুটিয়ে তোলো তোমার মেকআপের হ্যাঁ এমন মেকআপ একটা করে হয়েছে, আর কি, এমন একটা হয়েছে যে, সেরকম অভিজ্ঞতা? হ্যাঁ কাজটার নামটা আমি ভুলে গেছি, বাংলাদেশের উনি মানে একজন খুব নামি দামি হিট সুপার হিট নায়িকা ছিল উনি।
প্রচুর বাংলাদেশি সিনেমা করেছে উনি। দিদিটা মারা গেছেন, ওনার একটা কাজ ছিল, ওনার তখন বয়স ছিল হয়তো 32-33 বছর বয়স হবে। তো একটা গড়িয়ার এখানেই কোথাও কাজটা হয়েছিল, আমি জায়গাটার নামটা ভুলে যাচ্ছি। তো ওনার মানে 32 বছর বয়স, তখন ওনাকে ফার্স্ট টাইম আমাকে ক্যারেক্টার দিয়েছিল যে উনি মর্নিং ওয়াকে যাচ্ছে। তো ওই সিনটার ওই মেকআপ করতে হবে, তারপরে ওনার হচ্ছে বিয়ের সম্বন্ধ এসছে, ওরকম মেকআপ একটা দিতে হবে, হয় না অনেক সময় দেখতে আসে যে একটা লুকস আমরা হুম নর্মাল হালকা করি। তো ওটা করলাম, তারপরে করলাম ব্রাইডাল মেকআপ, মানে বিয়ের মেকআপটা, হুম ওটা করলাম। তারপর দিন করতে হলো বৌভাত থেকে ঘুম থেকে উঠেছে, হ্যাঁ মানে বিয়ের পর দিন যে আমরা হ্যাঁ ঘুম থেকে উঠে যে আমাদের একটা লুকস থাকে, হ্যাঁ সেটা বানাতে হবে। তো সেটা করলাম। তারপরে বললো বাচ্চা হয়েছে, একটা আচ্ছা বাচ্চার মায়ের যে মানে যেরকম একটা লুকস, মানে কি বলে ওটাকে, মানে ক্যারেক্টার যেরকম থাকে যেরকম হবে হ্যাঁ সেরকম বানাও। তো করলাম। তখন বাচ্চাটা বড় হচ্ছে, 10-12 বছর বয়স, বাচ্চাটা স্কুল যাচ্ছে। তখনকার মায়ের প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আমাকে আলাদা আলাদা বলছে। এই আলাদা এজ হ্যাঁ, আলাদা সিচুয়েশন হ্যাঁ, যে হুম কোন পরিস্থিতিতে আমরা কিরকম থাকি, একই রকম তো আমরা থাকি না। না তারপরে বলল কি, তা তুমি ওই ক্যারেক্টারটা তখন ভাবো যে হ্যাঁ, কিরকম করবে সেই রকম ভাবে তুমি মেকআপটা এবার করো তারপর আমাকে বলল বাচ্চাটা যখন ছোট ছিল, বাচ্চাটার মা বাবা তাকে দিয়েছিল কোথায়, বাচ্চারা যেখানে মানে কি বলে ওটাকে, ক্রেশে বাবা মায়ের কাছে রাখিনি। হুম তো বাচ্চাটা তখন একটু বড় হলো, তখন একদিন মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি তো আমাকে কখনো আমার কাছে রাখোনি, তোমাদের ভালোবাসা আমরা পাইনি। তখন বাচ্চার মায়ের 70 বছর বয়স, হুম বৃদ্ধাশ্রমে বাচ্চা বলল আমি তোমাকে দেখবো না। হুম তো সেই ক্যারেক্টার আমাকে বানাতে হবে। ওই একই মানুষকে 70 বছর বয়স, 32 বছরের মহিলাকে মানে মেয়েকে হুম, আমাকে 70 বছরের একজন বৃদ্ধা বানাতে বানাতে হবে। হচ্ছে আমি তখন চিন্তা করছি যে আমি তো ফার্স্ট টাইম ওই কাজটা করছি, তার আগে হয়তো পানি ফল টানি ফল যা করেছি সেগুলো তো নর্মাল সাজা, মানে একটু হুম সুন্দর লাগবে সেরকম, এরকম তো ক্যারেক্টার আমি পাইনি। না এটা তো চরিত্র তৈরি করতে হচ্ছে চরিত্রটা তোমাকে আমাকে বলে, আমাকে এমনও টাইমে সেটা ছিল যে আমার চেনা পরিচয় কেউ ছিল না, যে কারো কাছে আমি একটু সাহায্য জানবে চাইবো যে আমাকে একটু বলে দাও তো যে হুম কিরকম টাইপের করবো বা একটু কিছু দেখাও আমাকে। আর সেই টাইমে আমার কাছে ফোনও সেই ভালো ইয়ে ফোন ছিল না, ছোট নর্মাল ফোন ছিল। তো আমি করলাম, যে আমারও তো ঘরে ঠাকুমা আছে, দিদিমা আছে, আমার তো দিদিমার বয়সটাও আমি জানি, আমি হ্যাঁ ওরকম টাইপের তার বানাবো। লুকটা তুমি ভাবলে হ্যাঁ। হ্যাঁ তো আমার কাছে একটা প্যালেট ছিল, সেটার মধ্যে ক্যারেক্টার মেকআপ করা যেত। ওই যে প্রদ্যুৎ দা, হুম প্রদ্যুৎ দা হচ্ছে মেকআপের ডিপার্টমেন্টে ছিল। আচ্ছা ঠিক আছে, উনি আমাকে বলেছিল তুমি যে মেকআপ শিখেছো, এই প্যালেট একটা তুমি রেখে দাও, তোমার অনেক কাজে লাগবে। তো হুম ওনার কাছ থেকে আমি কিনেছিলাম, হুম টিভি মেকআপ বলতে ওনার কাছ দিয়ে কেনা। তো তখন আমি 70 বছরের বানালাম। হ্যাঁ তো মেকআপ সবাই করি খুশি হয়েছিল। ওই দিদিটা মারা গেল, এই মনে হয় 5-6 বছর হয়েছে, খুবই অল্প বয়সেই মারা গেল। তো ওই কাজটায় গিয়ে আমি অনেক কিছু শিখেছিলাম। যে একটা চরিত্রকে এতগুলো এজে হ্যাঁ, এতগুলো সিচুয়েশনে একটা মানুষকে কিভাবে কিভাবে তৈরি বানাতে করা হয়, যায় এটা একটা করেছিলাম। হ্যাঁ আর একটা কৈখালিতে, আমাদের ওখানে 1 নম্বর কৈখালিতে একটা কাজ পেয়েছিলাম। ওখানেও মানে একটা মেয়ের রেফ করে, মানে মেয়েটা মারা গেছে, তো আজকে একদিন মরেছে, সেই যে ডেড বডির কিরকম থাকে, 2 দিন পরে সেই ডেড বডিটার একটা ঠোঁট বলো চোখ বলো যে একটা হয় না চেঞ্জ ডেড হয়ে বডিতে যায় চেঞ্জ হয়, তো ওটাকে আমাকে বানাতে হবে। কালার গুলোই তো চেঞ্জ চেঞ্জ হয়ে হ্যাঁ, যাবে প্রত্যেকটা জিনিসের, তার হুম মানে শাড়ি মানে শরীরের যে একটা গেটআপ কালার হয় না, ফেড হুম হয়ে যায়, অনেক ঠোঁটগুলো সাদা সাদা সাথে হয়ে হ্যাঁ যায়, চোখগুলো কেমন একটা হয়ে যায়, হ্যাঁ তারপরে রেফ হলে যে শরীরে সব জায়গায় চিহ্ন আঁচড়ের দাগ কোথায় যে পাচ্ছ আঁচড়ের দাগ, সেগুলো আমাকে বানাতে হয়েছিল। ওই কাজটা তো আমার একটু অনেক কিছু শিখেছি, হুম এক একটার পর এক একটা আমি শিখে গেছি। এগুলো চ্যালেঞ্জিং এই হ্যাঁ, যে কাজগুলো এগুলো আমি করতে হ্যাঁ পেরেছি এমনি আজ। একটা মানুষকে সুন্দর দেখানো এটা তো মেকআপ যেমন তুমি আমি ব্রাইডাল শিখেছোই মেকআপে যাই যখন, হুম তো প্রত্যেকটা মেয়ের বিয়েতে স্বপ্ন থাকে যে আমি সুন্দর হোক, আমাকে সবাই আসলে দেখুক। বিয়ের দিনটা এতটাই স্পেশাল দিন সেই দিনটা সবাই চায় আমার জীবনে আমি হ্যাঁ, সবচেয়ে সুন্দর সেদিন হ্যাঁ, আমাকে যাতে সেটাই চাই। দেখতে লাগে তো আমারও একটা টেনশন থেকেই যায় যে আমি পারবো তো। হুম একটা সোদপুরে কাজে গেছিলাম গত বছর, মেয়েটা মানে ভীষণ কালো, কিন্তু কালোর মধ্যে অনেকের মুখশ্রীটা অনেক সুন্দর হয়। হুম তো আমি ওকে দেখে টেনশন করছি, আমার বোন গেছিল, আমার মাস্তুতো বোন, বলছে দিদি তুই পারবি তো। তো করার পরে মেয়েটার বোন এসে আমাকে জড়িয়ে ধরলো, যে দিদি সত্যি তুমি, আমার দিদিকে এত সুন্দর করে আমি বুঝতে পারিনি। আমি তো টেনশন করছিলাম, ও তো আয়নার সামনে বসেছিল, মানে দিদিকে যখন মেকআপ করছি বোনটা পাশে বসেছিল। মেকআপটার পরে এসে আমাকে জড়িয়ে ধরলো, দিদি তুমি সত্যি, এখনো মেয়েটা আমার কাছে আছে ফেসবুকে বা কথা হয় টুকটাক।
আমার বিয়েতে দিদি আমি তোমাকেই মানে ডাকবো যে তুমি এসে আমার দিদিকে করেছো, আমাকেও মেকআপ করো। ব্রাইডাল মেকআপে এইটা একটা চ্যালেঞ্জ থাকে যে তাকে খুব সুন্দর করে সেই হ্যাঁ, দিনের জন্য তোমাকে তুলে ধরতে হবে। এই ব্রাইডাল মেকআপ বা পার্টি মেকআপের মধ্যে কি তফাৎ থাকে? অনেকে যারা করে আমাদের কাছে কিছু কিছু মানুষ আছে, আমাকে লাইট মেকআপ করো, হুম হালকা মেকআপ করো, তুমি টাকাটা একটু কম নিও। আমি তাদের ক্ষেত্রে এটাই বলতে চাই, ব্রাইডাল মেকআপ আর পার্টি মেকআপের মধ্যে তফাৎ তো আছে, হুম কিন্তু এই যারা বলে হালকা মেকআপ, হালকাটা আমি কি করব? হালকাটা বলতে আমাকে প্রথম যেটা মানে আমাদের শুরু হয় মেকআপ, মানে স্টার্টিং যেটা হয়, প্রথম তো আমরা স্কিন ক্লিয়ার করতেই হবে, হুম ময়শ্চারাইজার লাগাতে হবে, প্রাইমার লাগাতে হবে, হাইলাইটার দিতে হবে, সব কিছু আমার সবই করতে হচ্ছে, হুম ব্রাইডালকেও করতে হচ্ছে, পার্টি মেকআপকেও করতে হচ্ছে, হুম সবই হুম করতে হুম। হচ্ছে। এই যারা বলে লাইট মেকআপ, লাইট মেকআপ বলতে কি, আমার তো সবই দিতে হচ্ছে, সব জিনিসই দিতে হচ্ছে। কাজলও দিতে হচ্ছে, লাইনারও দিচ্ছি, সবই সবকিছু। হ্যাঁ, হয়তো শেড গুলো হ্যাঁ, লাইট শুধু দিচ্ছ। একটু কম আর বেশি। হ্যাঁ এই হ্যাঁ। তারা কি বলবে, আমি আমার যদি 1 ঘন্টা এটাতেও লাগে, তো ওটাতেও আমার 1 ঘন্টাই কিন্তু লাগবে। এটাই হয়, এক একটা মানুষ বোঝে না যারা। এই যে বলে না নো মেকআপ লুক। একদম। হ্যাঁ এই রিসেন্ট একটা আমার কাজে হ্যাঁ। মন্দারমণি আমি গেছিলাম একটা মারবাড়ি কাজে। ওখানে গিয়ে মানে নেপাল থেকে এসেছিল, ওই ক্লায়েন্টের বাড়ি হচ্ছে নেপাল। তো ওরা মন্দারমণি রিসর্ট নিয়ে ওরা বিয়েটা করলো। ওখানে আমরা 4 দিনের জন্য গেছিলাম, 7টা মেয়ে গিয়ে কাজটা করে এলাম। ওদের মুখে শুধু এটাই, নো মেকআপ লুক। এটাই এখন সবাই বলে ভীষণ। নিজেকে ঐশ্বর্য রায়ের থেকে আর ক্যাটরিনা কাইফ থেকে কিছুই কম ভাবে না। মানে এক একটা সময় না নিজেকে কি বলবো, কিছু বলতেও পারি না, যেহেতু ক্লায়েন্ট লক্ষ্মী হয় আমাদের কাছে। এত ডিস্টার্ব করে, এত ডিস্টার্ব করে, মানে কি বলবো। মানুষ পার্লার বাড়ি ছাড়া তো বলে না। আমাদের বাঙালিরা মেকআপ আর্টিস্টকে মেকআপ আর্টিস্ট বলে ডাকে, বা দিদি বলে ডাকে, কি বোন বলে ডাকে, কিছু একটা পরিচয় দিয়ে ওরা ডাকে। কিন্তু মারবাড়ি যারা হয় তাদেরকে আমি দেখেছি কোনোদিন তারা পরিচয় দেবে না, জানি দরকারও নেই। কিন্তু এই যে পার্লার বাড়ি, এই কথাটা শুনতে না খারাপ লাগে। আমরাও তো হাতের কাজ করি, মানে কি, আমরাও তো মানে নিজেকে, ওরা যে ছোটটা ভাবে, কিন্তু আমরা সেটা অতটা ছোটও না। একটা মানুষকে সুন্দর করে দিচ্ছ বা তার একটা যে লুকটাকে যে হ্যাঁ, পরিবর্তন করছো, তার মানে তুমি তো একটা আর্টিস্ট। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট বলতে কি হয়? এখানেই আসি, এই যে মেকআপ আর্টিস্টের কথা হলো, এই তোমার বিউটিশিয়ান আর মেকআপ আর্টিস্ট, এই দুটো যে পুরোটাই আলাদা, মানে পুরোটা বলবো না, অনেকটাই আলাদা। অনেকটাই আলাদা। হ্যাঁ, সেটা তো সবার কাছে ঠিক ওই পৌঁছয় না। সেটাই, ওই যে বলে দিলাম, হুম বিউটিশিয়ান আর মেকআপ আর্টিস্টের ব্যাপারটা। হুম। বিউটিশিয়ান, ওই যে বিউটিশিয়ান করেছে মানে বললো ছাগলের গলায় বেঁধে দাও। সেটা যখন তুমি ইন্ডাস্ট্রিতে কাজ হ্যাঁ, করতে যাবে, কিন্তু যদি কেউ পার্লারে কাজ করে তার জন্য ঠিক আছে বিউটিশিয়ান তখন। হ্যাঁ, বিউটিশিয়ান হ্যাঁ, তার জন্যই, যেমন ফেসিয়াল করা, আইব্রোজ করা, স্কিন যেগুলো স্কিনের আমাদের, ট্রিটমেন্ট হ্যাঁ, যেগুলো, হ্যাঁ সেগুলোর হ্যাঁ। জন্য বিউটিশিয়ান ঠিক আছে। হুম বিউটিশিয়ান হুম। তো ওটা বিউটিশিয়ানের যারা জায়গা। রেগুলার যে আমি বিউটি পার্লারে গিয়ে যেই হ্যাঁ, আমি এই কাজগুলো করাবো সেগুলোর জন্য বিউটিশিয়ান ঠিক হ্যাঁ, আছে, একদম, হ্যাঁ। কিন্তু আমি যখন স্পেশাল ডেতে আমি মেকআপ করতে চাই বা আমি স্পেশাল কোনো চরিত্র হয়ে উঠতে চাই, একদম। তখন কিন্তু প্রয়োজন এই মেকআপ যেমন আমাদের আর্টিস্টের। থিয়েটার মেকআপ, হুম। এটা কিন্তু মেকআপ আলাদা। আর্টিস্ট হিসেবে তো আলাদাই জন্য ট্রেনিং নিতে হয়। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট নিশ্চয়ই। হুম। ওটার জন্য তো আমাদের যেমন ক্যারেক্টার মেকআপটা আমাদের আলাদা করে শিখতে হয়। হ্যাঁ, ক্যারেক্টার মেকআপ। হ্যাঁ, হুম তো ক্যারেক্টার মেকআপ মানে কি, যেটা বললাম, যে 30 বছরের মেয়েকে আমি 70 বছরের একটা বৃদ্ধা বানাচ্ছো। বৃদ্ধা বানাচ্ছি। হুম তো এইগুলোই হচ্ছে ক্যারেক্টার মেকআপ। যেমন ধরো কারোর পুড়ে গেছে, হুম। এটাকে আমার বানাতে হচ্ছে। কেটে গেছে। কেটে গেছে, কারোর হয়তো একটা চোখ বেরিয়ে এসছে, হুম। বা কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, সেগুলোকে বলে, মানে আমরা যখন আলাদা আলাদা টাইপের লুকস যখন এক একটা টাইমের দিচ্ছি, ওটাকে ক্যারেক্টার মেকআপই ওটা বলে। ক্যারেক্টার মেকআপ। হুম হ্যাঁ, হুম, হুম। এই যেমন, এগুলো তো সিনেমার ক্ষেত্রে বা সিরিয়ালের ক্ষেত্রে ভীষণ ভাবে এগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ, না? এগুলো তো শিখতেই হয় আমাদের। হুম ব্রাইডাল মেকআপও যেমন আমরা শিখেছি আলাদাভাবে, যেমন বিউটিশিয়ান শিখেছি, প্রত্যেকটা মেকআপই আলাদা আলাদা হয়। মেকআপ একরকম, বিউটিশিয়ান একরকম। হুম বিউটিশিয়ানের মধ্যেও থাকে মেকআপ, যেমন কেমন থাকে, হয়তো একটা বেস মেকআপ থাকে, হুম। একটা ব্রাইডাল হালকা ফুলকা মেকআপ, ওরা সেইভাবে শেখায় না। বেস মেকআপটা তো খুব কমন, মানে ওটা হ্যাঁ, তো আমার হ্যাঁ, সবার জন্যই ওরা প্রয়োজন। ওটাই শেখায়, হয়তো দুটো তিনটে আই মেকআপ শেখায়, হুম। একটা বেস মেকআপ শেখায়, একটা পার্টি মেকআপ। আচ্ছা। এই হুম বিউটিশিয়ানের মধ্যে এটাই থাকে। আর যেমন তুমি দেখবে পার্লারে যখন তুমি যাবে সাজতে, তুমি কালো হও আর ফর্সা হও, হুম বেশিরভাগ পার্লারের মেকআপ আর্টিস্টরা ওরা সাদা করে দেবেই। যারা হুম একবার স্কিন ব্যাপার শিখে গেছে, মেকআপের ব্যাপার জানে, তারা ঠিকঠাক করবে। হুম। কিন্তু যে এই আমাদের, যে স্কিনটা কেমন, অয়েলি না হ্যাঁ, নর্মাল স্কিন না ড্রাই ওরা স্কিন? না, ওরা অনেক সময় কি হয়, ওরা ফাউন্ডেশনের সেট গুলো ওরা বোঝে না,
ও স্কিনের সঙ্গে যে ম্যাচ করাবে হ্যাঁ, সেটা। এবার যারা বড় বড় পার্লারে কাজ করে, বড় বড় মানে জায়গা ভালো ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করছে, তারা পারবে। কি আমার যেমন আমারই বিয়ের সময় হয়েছিল, তখন তো আমি হুম কাজ শিখিনি, আমার হুম যেহেতু কাজ শেখা বিয়ের পর। হুম। তো আমাকেই যে সাজিয়েছিল, আমার এই পর্যন্ত সাদা। সাদা, আর এখান দিয়ে পুরো কালো। হুম, মানে আলাদা কালার। হ্যাঁ, হুম হুম। এখন আমাকে সবাই বলে তুই যদি তখন নিজে জানতিস, জানতিস, নিজে মেকআপ করে নিতে নিজেই পারতে। তো করতে পারতাম, তার থেকে তুই নিজে মনে হয় বিয়ের আগেই ভালো মেকআপ পারতিস, তুই কেন পার্লারে গেছিলিস? হুম, আমরা কি করব, তখন নিজের বিয়ের সময় তো আর কেউ যেতে পারে না, সেটাই। মানে সাজতে পারে না, না, আর তখন তখন যেভাবে হয়ও না। সাজিয়ে দেয়। আসলে ব্রাইডাল মেকআপে কিন্তু অনেকগুলো জিনিসই দেখতে হয়, যেমন স্কিন টোন দেখতে হ্যাঁ, হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু শাড়ি কিরকম হ্যাঁ, পরছে, গয়না কিভাবে পরছে, চুল কিভাবে বাঁধছে, সবকিছুই সবকিছু, একসঙ্গে হ্যাঁ। যাবে না পুরো তারপর ব্যাপারটা। একটা যে আমার এই মুখটা আছে, একটা শেপ, মুখেরও, মুখের হ্যাঁ, শেপ। মুখের যে একটা শেপ থাকে। হুম ধর হুম আমার মুখটা লম্বা, হুম। অনেকের মুখটা তো গোলও হয়, গোল হয়, অনেকের পান পাতার মতো হ্যাঁ, মুখ অনেকের হয়। হেয়ার কাটিংটাও আলাদা থাকে। হুম তো হুম হেয়ার দেখে অনেকের ফেস মেকআপ হয়। হুম তো যেমন কলকাটা, হুম। কলকাটারও তো একটা আর্ট। ওটা তো মুখের পুরো শেপের হ্যাঁ, উপরে, ওটা হ্যাঁ। তোমার মুখটা দেখে তোমার কলকাটা হয়, সব রকম কলকাতা হ্যাঁ, সব ছোট্ট মুখ। একটা মুখ, অনেকটা বড় হ্যাঁ, কলকা তো মানাবে না। না মানে আগে, হুম আগে এখান দিয়ে 10 বছর আগে যেটা হতো, এখন সেটা হয় না, অনেকটাই পরিবর্তন এসেছে হুম। মেকআপের প্রতি। মেকআপে পুরোটাই পরিবর্তন হ্যাঁ, এসছে, তো হ্যাঁ। এখন যেটা দেখি, এখন মানুষ মেকআপ আর্টিস্টরা অনেক কিছু শিখেছে, পার্লারের হোক বা যারা পাড়ার মধ্যেও করে, অনেকে ভালো পারে। হুম। তাই জন্য বলি যে মেকআপ করাটা ভালো, মানে ওই যে সাদাটা করে দেওয়াটা আবার ভালো না। এটা তো বিউটিশিয়ানের কথা এলো, বিউটি পার্লারে কিরকম হয় বা পার্লার থেকে কিভাবে সাজানো হয়। আর একটা হচ্ছে তুমি যেমন ইন্ডাস্ট্রিতে কাজ করছো, এই দুটো কাজের মধ্যে যে কি পার্থক্য সেটা তো তুমি বললে। পেমেন্টটাও কি ডিফারেন্ট হয় তো নিশ্চয়ই, ইনকাম হ্যাঁ, হ্যাঁ, গুলোও তো হ্যাঁ, ডিফারেন্ট হ্যাঁ, হয় একদমই নিশ্চয়ই। হ্যাঁ, ডিফারেন্ট কারণ আছে। যদি কেউ ভাবে যে আমি এটাকেই আমার প্রফেশন বানাবো, এরকম কারো যদি ইচ্ছে হয়, সে কিভাবে শুরুটা করবে? শুরুতে তো একটা বিউটিশিয়ান কোর্স করতেই হয়, হ্যাঁ, বিউটিশিয়ান কোর্স ওটা করতেই বেসিক হবে, আর কি, হ্যাঁ। হ্যাঁ। হুম বিউটিশিয়ান কোর্স করার পরে সে একটা, যে কোনো একটা ভালো জায়গা দিয়ে মেকআপের যে আলাদা একটা কোর্স হয় স্কিন জানার জন্য, হুম কোন স্কিনে বা কোন কালারের, আমার এক একটা মানুষ তো এক এক রকমের কালারও হয়। হুম তো আমাদের মেকআপের প্রোডাক্টও আগে জানতে হয় যে কত নম্বর শেড কোন স্কিনে যায়। আপনার স্কিন টোন একরকম, হ্যাঁ আমার স্কিন টোন একরকম, হ্যাঁ আপনার একরকম যাবে টোন, আমার হুম যাবে আর একরকম। হুম। আমি যদি একই জিনিস যদি সবাইকে দিই, সেটা তো হয় না। না। তার জন্য আমাকে আগে স্কিনটা জানতে হবে, তাকে সেটা শিখতে হবে। যে কোনো একটা ভালো জায়গায় গেল, সে ক্যারেক্টার মেকআপটাই শিখুক। আমার মনে হয় বিউটিশিয়ান শেখা তো শিখতে হবেই, না শিখলেও কোনো প্রবলেম নেই। ক্যামেরার মেকআপটা শেখা দরকার কেন? বিউটিশিয়ানের আলাদা, হ্যাঁ। ওখানে ফাউন্ডেশন দিয়ে কাজ করা যায়, কিন্তু হুম ক্যামেরায় কাজ করতে গেলে ওকে অন্যরকম মেকআপ, ওটা টিভি মেকআপ বলে। টিভি মেকআপ বলতে যেমন স্টুডিও, আমাদের স্টুডিওতে কাজ হয়, তো 10-12 ঘন্টা এক একটা অ্যাঙ্কার গুলো ওদের কাজ করতে হয়, তো লাইটের অনেকটা ইয়ে থাকে, তো লাইট বেশি যখন হয়, গরম হয়, মেকআপটা নষ্ট হতে থাকে, তার জন্য হুম। আমাদের টিভি মেকআপ প্যান স্টিক ইউজ হয়। তুমি তো নিউজ চ্যানেলে কাজ করেছো, হুম। অনেকগুলো নিউজ চ্যানেলে কাজ করেছো, সেখানে তোমার কিরকম অভিজ্ঞতা হয়েছে, মানে কাদের সঙ্গে কাজ করার তুমি সুযোগ পেয়েছো? নিউজ চ্যানেলে তো অনেক গেস্টরা আমাদের ওখানে আসে, হ্যাঁ। প্রতিদিন কেউ না এলেও সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন তো আসতোই। যেমন রজতাভ দত্ত, উনি এসছেন, শুভাশিস এসছেন, পিঙ্কি দি এসছেন, তনিমা দি, প্রত্যেকটা আর্টিস্ট মোটামুটি যায় আর মানে। তাদের তুমি মেকআপ করেছো? হ্যাঁ, তাদের মেকআপ হুম করেছি, হুম। তাদের সাথে ছবিও তুলেছি। কিরকম তাদের কাছ দিয়ে অভিজ্ঞতা তাদের সঙ্গে কাজ খুবই করার? ভালো, মানে হ্যাঁ। ভালো হচ্ছে, তাদের কাছে অনেক কিছু জানতে পেরেছি আমি, তাদের জীবনে আমাদেরই মতো নর্মাল তারাও মানে ইয়ে থাকে। হ্যাঁ, মানে আমরা ভাবি সেলিব্রিটি না, মানে অনেক খুব দূরের ভীষণ মানুষ, ভালো, খুব হ্যাঁ। মানে একটা মানে ফ্যামিলির মতো। ওরাও যখন যায় না 1-1.5 ঘন্টার জন্য, ওরাও খুব ভালো আপন করে, সব রকম তাদের জীবনের কথাগুলো আমাদেরকে বলে, তাদের, শেয়ার করে। হ্যাঁ, হুম সংসারের ব্যাপারে, ছেলে মেয়েদের কথা, যেমন আমরা সবার সাথে সবাই গল্প করি, হুম ওরাও করে। আমরা ভাবি এতদিন আমি যেটা চিন্তা করতাম যে বাবা ওদের সামনে যাব, কি হুম বলবে কি না বলবে, থাক যাবো না, ভয়, একটা ফটো তুলতেও যেতে ভয় পেতাম প্রথম হুম প্রথম। হুম হুম। কিন্তু এখন দেখি না, ওরাও ভালোবাসে যে আমরা যাই ওদের কাছে, ওরা ছবি তুলুক। হ্যাঁ, মানে ওদেরও তো ওটা প্রাপ্তি না, না, আমি যে দেখেছি আমাদের যেমন অবুঝ ভালোবাসছে। ভালোবাসা, আমি একটা সিনেমায় কাজ করেছিলাম। হ্যাঁ, আমি ভাবছিলাম তোমাকে অবুঝ ভালোবাসার অবুঝ কথা আমি জিজ্ঞেস ভালোবাসা করবো। আমাদের বনগাঁতে একটা স্কুলে আমাদের শ্যুটটা হয়েছিল, একটা হসপিটাল নিয়ে। তো সেখানেও যেমন আমি কিছু দেখেছিলাম, কিছু আর্টিস্টের, বড় বড় আর্টিস্ট আছে, আর তাদের মধ্যে কয়েকজন আমাদের মধ্যে নেই এখন। যেমন অভিষেক চ্যাটার্জি ছিলেন, তমাল রায়চৌধুরী ছিলেন, তাপস পল, বা সৌমিত্র চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায় ছিলেন। অনেকগুলো ওখানে বক্স আর্টিস্ট ছিলেন, তাদের সাথেও যেমন কাজ করেছি। বা এখনো এই একটা রং পেন্সিলে আমি কাজ করেছি, ওখানেও অনেকগুলো আর্টিস্ট ছিল। তো তাদের কাছ দিয়েও অনেক কিছু আমি শিখতে পেরেছি।
এই যে তুমি বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে কাজ করেছো, সেই অভিজ্ঞতাগুলো যদি তুমি একটু বলো, কেমন লেগেছে তাদের সঙ্গে কাজ করে আর কি। তাদের সাথে কাজ করে, যেমন আমি তমাল রায়চৌধুরীর বিষয়ে একটা কথা বলছি, সত্যিকারের উনি আমাকে খুবই ভালো স্নেহ করতো। হুম ওনার বাড়িতেও আমি গেছি অনেকবার, ওনাকে লুক সেট করা বা ওনার যেসব কাজগুলো হতো বাড়ির হুম দিকে, ফটোশুট টুট গুলো, উনি অনেক আর্টিস্টের নিয়ে এসে বাড়িতে লুক সেট করা, তো আমি যেতাম। উনি আমাকে বলতো, তুই কাজ কর, তুই অনেক বড় হবি, আমি তোকে গিল্ডের কার্ড বানিয়ে দেবো। উনি হুম। আমাকে আশা দিয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমি গিল্ডের কার্ড পাইনি। উনি অনেকজনকে বলেছিল যে দেখ যদি মেয়েটার একটা কার্ড বানিয়ে দিতে পারিস, কিন্তু হয়নি। যাই হোক, তিনি আজ নেই আমাদের মধ্যে, যেখানেই থাকুন ভালোই হুম। থাকুন। তো উনি আমার, মানে কি বলবো, অনেক কাজও দিয়েছে আমাকে। উনি একজন ভালো মানুষ ছিলেন। আর একজন, যেমন নাম বললে কি হবে জানি না, কিন্তু ওনার থেকেও আমি অনেক কিছু খারাপ শিখে দেখেছি, খারাপ জিনিস। যেমন বনগাঁতে যেটা বললাম, অবুঝ ভালোবাসা, হুম। ওখানেও একজন সেলিব্রিটি আর্টিস্ট মানে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেও আমি দেখেছি। হয় যেমন আমরা নর্মাল মানুষরা কোথাও শুটিং হচ্ছে মানে আমরা যাবো একটু আর্টিস্টদের সাথে ফটো তুলবো বা তাকে একটু সামনাসামনি দেখবো, ওটাই আমরা মন থেকে ভালোবাসি যে না একজনের সামনে যাচ্ছি। হুম। কিন্তু যখন সে সেলিব্রিটি মানুষটা যখন বললো দরজা বন্ধ করে দাও, নাহলে কিন্তু আমি শুটিং করবো না, ফ্লোর থেকে বেরিয়ে যাব। মানে এত লোক ঢুকে যাচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ। কয়েকজন বলতে সেখানকারই ডাক্তার, ডাক্তারের বউ তার বাচ্চাকে নিয়ে এসছে দেখবে আর্টিস্টটাকে। তো উনি ওই কথাটা বললো, গেটটা বন্ধ করে দিল মুখের উপর, যে দেখতে দেবে না কাউকে, হুম। নাহলে উনি শুটিং ফ্লোর থেকে বেরিয়ে যাবে, শুটিং করবে না, আমি গাড়িতে গিয়ে বসবো। তো সেটাও দেখলাম যে না, মানে সব সব রকম সব মানুষ মানুষই সমান রয়েছেন। হয় না। আবার কিছু কিছু মানুষরা, যেমন আর্টিস্টরা আছে ভালো ভালো মানে আমরা মেকআপ আর্টিস্ট বলে তারা মনে করে না, তারাও মনে করে যে না এসো পাশে বসো, হুম। এগুলোও দেখেছি। তাহলে তুমি এই যে এত রকমের কাজ করেছো, মিউজিক ভিডিওতে কাজ করেছো, তুমি সিনেমাতে কাজ করেছো, তুমি নিউজ চ্যানেলে কাজ করেছো, এই যে বিভিন্ন জায়গায় যে কাজ করেছো তুমি, তার মধ্যে তোমার নিজস্ব ভালো লাগার জায়গা কোনটা, কোথায় ভালো লাগে তোমার কাজ করতে? নিশ্চয়ই ভালোবাসা বলতে আমার এই সিনেমা জগৎটাই ভালো লাগে। হুম। কারণ ভালো লাগে কেন, আমি যেগুলো ছোটবেলার থেকে পাইনি, ফ্যামিলির সাথেও পাইনি, বিয়ের পরে মানে বাপের বাড়িতে বিয়ের আগে যেটা পাইনি, বিয়ের পরে হাজবেন্ডের সাথেও যেটা পাইনি, কিন্তু এই ফিল্ম জগতে এসে যেটা আমি পেয়েছি, যেমন বাইরে বাইরে গিয়ে কাজ করা, হুম। অনেক রকম মানুষের সাথে মেশে অনেক কিছু পেয়েছি, দেখতে পেয়েছি, অনেক জায়গায় ঘুরতে পেরেছি, যেগুলো আমি হয়তো যেতে পারতাম না কখনো। শুটিং এর জন্য তুমি সেই সব শুটিং জায়গায় এর জন্য গিয়েছো। অনেক ভালো ভালো জায়গা যেমন আমি হুম। গেছি, যেটা আমি শ্যামবাজার পাঁচ রাস্তা মোড় চিনতাম না। আহ, আমার বাবা আমাকে বলে দিত ঘোড়ার মুখ যেদিকে আছে সেদিকে আমাদের বাড়ি। আহ, আজকে আমি সেই মেয়ে হয়ে বম্বে, গ্যাংটক, দার্জিলিং সব জায়গায় আমি একা একা কাজ করছি। ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছি যখন, একা একা। আমি কিন্তু বাসে চড়েও একা একা শ্যামবাজার যেতাম না, কেউ না কেউ যেত, হুম। আমি গেছি সেখানে ওখানে। একটা অন্য শহরে তুমি একা হ্যাঁ, একা তো যাচ্ছো। এখন আমি ভাবি না আমি ঠিকই আছি, ভালো আছি। তোমার আরেকটা জিনিস হলো, তোমার যেটা প্যাশন সেটাকেই তুমি প্রফেশন করেছো। এই একদমই। যে সাজগোজ মেকআপ, এটা তুমি ছোটবেলা থেকেই হ্যাঁ। ভালোবাসো, আর সেটাই এখন তোমার প্রফেশন। হ্যাঁ। সুতরাং এটা কিন্তু সবার হয় না, না, সেদিক দিয়ে তুমি লাকি। হ্যাঁ আমি লাকি, এটাই বলবো। আমি ঠাকুরের কাছে যেটা প্রথম দিয়ে চেয়েছিলাম ছোটবেলা থেকেই, যে আমি কিছু করতে চাই। আর যখন আমি 2 বছর কষ্টটা পেয়েছিলাম, তখন আমি চেয়েছিলাম যে আমি যেন একটু বড় হতে পারি, পাঁচজন আমাকে চিনুক। 2 বছর যখন তুমি কাজ করেছো আর টাকা পাওনি। টাকা পাইনি। হুম। তো অনেকেই আছে তারা আমাকে আশীর্বাদ দিত, বলতো যে তুমি একদিন বড় হবে। তো আমি নিজেকে গর্ব করছি না যে আজকে আমি বড় হয়েছি, আমি বড় না, আমি ছোটই, কিন্তু আমাকে 10 জনের মধ্যে অন্তত একজন হলেও এখন চেনে আমাকে, যে না হ্যাঁ, বা তোমাকে কাজটা কাজ তুমি করছে, পাচ্ছো। হ্যাঁ, কাজ কাজটা করছে। বা দিচ্ছে। ফেসবুকে আমাকে মোটামুটি সবাই আপডেট দিতে কিছু না কিছু দেখে, হুম। যাদের সাথে আমি কাজ করি। আমি 6টা 7টা প্রোডাকশনের সাথে কাজ করি। হুম। তো কাজগুলো আমি করতে থাকি, যে আমি ডুবে যাইনি, একদম। আমি আছি। আর সেই সময়টাকেও যদি তুমি এখন ধরো, তাহলে ভাবো যে ওই সময়টা হয়তো তুমি ইনকাম করতে পারোনি, কিন্তু তুমি শিখেছো কাজটা। হ্যাঁ, ওটা তুমি আমি যদি ওই তোমার জন্যই ট্রেনিং কাজ, পিরিয়ড ভাবতে পারো হ্যাঁ তোমার। হ্যাঁ, হ্যাঁ। আমি সেটাই ভেবেছি। এই ধৈর্যটা কিন্তু ভীষণভাবে দরকার একদমই। জীবনে বড় হওয়ার জন্য। এই ধৈর্যটা, এই যে সময়টাকে তুমি দিয়েছো, এটার জন্যই তুমি আজকে এই ফলটা পাচ্ছ। সত্যি এটা অনেকের থাকে না, না। অনেকে ছেড়ে দেয় তখন। হ্যাঁ, হ্যাঁ। যদি কেউ এখন কোনো মেয়ে তোমার মতো এরকম প্রফেশনে আসতে চায়, তাদের জন্য তুমি কি বলবে? আমি তো নিশ্চয়ই তাদেরকেও বলবো যে হ্যাঁ তোমরাও আগাও, আগে আসো, কিন্তু আগে কাজটাকে শিখে আসো। হুম। কোনো একটা ভালো মানুষের কাছে যাও, হুম। তাদেরকে জিজ্ঞেস করো কিভাবে আগে যাব, ভুলভাল মানুষের কাছে যেও না। হুম। আর বিউটিশিয়ান যদি মনে করো যে আমি পার্লারের দিকেই ঢুকবো, হুম। তাহলে বিউটিশিয়ানটা শেখো। আর যদি মনে করো যে না আমরা এই প্রফেশনে সব রকম কাজ করব, তাহলে তোমাকে মেকআপটা শিখতেই হবে। হুম।
মানে বিউটিশিয়ান কোর্স করে তুমি কখনো এই মেকআপ মানে আমাদের এই কাজটা তোমরা করতে পারবে না। ইন্ডাস্ট্রিতে, এই ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে কাজ কেউ করো। তোমাকে পাত্তা দেবে না। হুম। তাহলে যদি কেউ ভাবে যে আমি মেকআপ আর্টিস্টই হব, তাকে বিউটিশিয়ান কোর্স করুক আর না করুক, বা করলেও তারপরে তাকে হ্যাঁ, মেকআপ আর্টিস্টের জন্য মেকআপ, আলাদা করে হ্যাঁ, ট্রেনিং তাকে নিতে হবে। আলাদা মানে নিতেই হবে। যেটাকে তুমি বলছো ক্যারেক্টার মেকআপ। হ্যাঁ, হুম। সেইটা টিভি তাকে শিখতে মেকআপ বা হবে, ক্যারেক্টার মেকআপ এটা তোমাকে শিখতেই হবে, শিখতেই হবে। আগে তোমাকে জানতে হবে। হুম। তুমি আগামী 5 বছর পরে যদি আমি দেখি, শিখা নিজেকে কোন জায়গায় দেখতে চায়? আমি তো দেখতে চাই এটাই, আজকে যদি 500 জনের মধ্যে একজন চিনুক কি 10জন চিনুক, আমি চাই 500 জনের মধ্যে 100 জন চিনুক। তোমাকে আরো বেশি লোকের কাছে তুমি হ্যাঁ, পৌঁছতে চাও। আমি চাই আমি আরো ভালো কাজ করি, সবাই আমাকে আশীর্বাদ করুক, আমি যেন ভবিষ্যতে আরেকটু ভালো জায়গায় যেতে পারি। এখন আমি শর্ট ফিল্মে করছি কি মিউজিক ভিডিওতে করছি, তখন যেন আমি আরো একটু ভালো জায়গায় আর একটু ফিউচার, আর বড়, একটু, হ্যাঁ, হ্যাঁ ভালো হ্যাঁ, ভালো একটু জায়গায় বড় গিয়ে কাজ করতে পর্দায় পারি। কাজ করতে হ্যাঁ, পারো বড় আরো পর্দায়। বেশি বেশি। একদম। আর এই চাওয়াটা তো খুব একটা অস্বাভাবিক না, খুবই স্বাভাবিক। জীবনে সবাই তো যদি চায় এগোতে আমি ছোট চাইবে থেকে বড় সবাই। হতে চাই। একদমই তাই। খুব ভালো লাগছে শিখা তোমার সঙ্গে কথা বলে, এবং আজকে অনেকগুলো জিনিস খুব ক্লিয়ার হলো। এই যে সবাই একই করে দেয় না, যে বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট সব বোধহয় একই, কিন্তু এই যে ব্রাইডাল মেকআপ বলো বা পার্টি পার্টি মেকআপ মেকআপ বলো বলো, বা বিউটি পার্লারে যে মেকআপটা হয়, বা তুমি যেটা বলছো যে ক্যারেক্টার মেকআপ, বা এই যে ফিল্ম প্রস্থেটিক লাইনে যে মেকআপটাও মেকআপটা। আলাদা, যেমন হ্যাঁ বডি আর্ট গুলো প্রত্যেকটা মেকআপের পার্ট আলাদা। হ্যাঁ, এটা একটু বলো, প্রস্থেটিকটা। এই যেমন প্রস্থেটিক মেকআপ যেটা বললাম, যে একটা চোখ বেরিয়ে এসছে, হুম কারোর হুম। অ্যাসিড মেরেছে, ধরো এক সাইডের মুখটা পুড়ে পড়ে গেছে, গেছে। হুম এটা একটা। হুম। তারপরে ধরো কারোর হাতে পুড়ে গেছে, সেই জায়গাটা গরম দেখাতে জল, হবে। জল লেগে হোক বা অ্যাসিড লেগে হোক, সেটা হুম সেটা বানানো, সেটা হুম। সেইগুলোকে। তা অনেক কিছু আছে, যেমন তোমার এক পাশে এরকম মাথা হ্যাঁ, দিয়ে চুলের নেই, নেই, খানিকটা পুরো মাংস অনেক নেই বা রকম কিছু। এগুলোকে বলে। আর যেমন বডি আর্ট, বডি আর্টটাও আমারও ইচ্ছে আছে, বডি আর্টটা আমি শিখবো, কারণ হুম হুম। বডি আর্টটা আমার খুব পছন্দের জিনিস, ওটা আমার এখনো শেখা হয়নি, তার জন্য ওটাকে আমাকে আলাদা জায়গায় যেতে হবে। ওটাও আলাদা করে শিখতে হ্যাঁ, হবে। বডি আর্টটাও আলাদা, হুম কারণ পুরো বডিটা, একটা জায়গায় আমি গেছিলাম কাজে, তো সেখানে আমাকে বডি আর্ট করতে বলেছিল, আমি করেও ছিলাম। তো হুম ওখানে আরেকটা মেকআপ আর্টিস্ট ছিল, হুম। তো ওই প্রোডাক্ট ওটা আলাদা হয়, হুম হুম। বডি আর্টে যে মেকআপ গুলো ওটা আবার আলাদা প্রোডাক্ট। আচ্ছা। তো ওটার জন্য পুরো বডিটাকে আমি তার সাথে হেল্প করেছিলাম, হুম পুরো বডিটা আমি কাজ করিনি। হুম। বডি আর্ট মানে পুরো বডিটাকে ওপেন করে তোমাকে পুরো বডি মেকআপ করতে হবে। হ্যাঁ তো একটা মেয়েরই করেছিলাম, তো হ্যাঁ। যেহেতু মেয়ে বলে সে অপোজিটে যে ছিল সে ছেলে ছিল, তো ব্যাকে সে করেছিল আর ফ্রন্টে আমি করেছিলাম হুম। মেকআপটা। তার প্রোডাক্ট দিয়ে করেছিলাম, দুজনে হাফ হাফ করেছিলাম। তো আচ্ছা সেটা আচ্ছা। তো আমি বলতে পারি না যে পুরোটা আমি করেছি বা আমি হুম যে হুম। শিখে গেছি, শিখিনি আমি, আমাকে শিখতে হবে ওটা। আচ্ছা ওটা আমার খুব শিক্ষার ইচ্ছা। আচ্ছা, ওটা আবার দেখো আরেকটা ফর্ম। এই যে হ্যাঁ, এই তাই এটা আমি বলছি যে এই যে মেকআপেরও যে এতগুলো দিক, হ্যাঁ, এইটা কিন্তু আজকে তুমি খুব সুন্দর করে পরিষ্কার করে খুব সহজ ভাষায় হ্যাঁ, সবাইকে তুমি বললে। প্রত্যেকটা মেকআপই আলাদা দর্শকরাও আলাদা। যারা মেকআপ নিয়ে ভাবছে বা মেকআপ আর্টিস্টের কথা অনেকটাই জানতে পারলো কিন্তু তোমার এই আজকের এই আড্ডায়। আমাদের গল্প করতে তো ভীষণ ভালো লাগছে, তোমার সঙ্গে কথা বলতে কত নতুন নতুন জিনিস আমরা আজকে জানতে পারছি তোমার কাছ থেকে। এখন একটু মজার খেলা খেলি। একদম, হ্যাঁ, এটা ঝটপট জবাব। তোমাকে আমি কিছু প্রশ্ন করব, তোমার মাথাতে যেরকম উত্তর আসবে তুমি সেরকম দেবে। একদম। হ্যাঁ, কোনো রাইট রং নেই। হ্যাঁ। ওকে। চা না কফি? চা তো খাই না, খেলে কফিটা খাই, তাও ব্ল্যাক কফি চিনি ছাড়া। বাহ, দারুণ। আর পাহাড় না সমুদ্র? পাহাড়। আর এমন একটা খাবার যেটা মোটা হয়ে যাই যাই একদিন খেতেই হবে? মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন। চাইনিজ? চাইনিজ খুব ভালো লাগে। আর ফুচকা ভালো লাগে না? না, ফুচকা বিয়ের আগে ভালোবাসতাম। এখন না তো না। না মানে এখন, বাঙালি মেয়েদের সাধারণত ফুচকার প্রতি একটা না আলাদা। ফুচকার আমি এখন অত ভালোবাসি না। হ্যাঁ, এখন তোমার চাইনিজ ভালো লাগে। হ্যাঁ, যদি এমন একটা দিন তুমি পাও, যেই দিনটা তুমি তোমার মতো করে কাটাতে পারবে, তাহলে তুমি সেদিনটা কি করবে? অবভিয়াসলি আমি ঘরেই থাকতে ভালোবাসি। আমি বাইরে যেতে ভালোবাসি বলতে, যখন কাজ থাকে তখন আমি বাইরে বেরাই, নাহলে আমি ঘরেই থাকি, সারাদিন ঘরের কাজগুলো থাকে তো সেটা নিয়েই থাকি। আর আমার ছেলে আমার খুব ভালো বন্ধু। আচ্ছা, কত আমার বড় তোমার বন্ধু ছেলে? বান্ধবী বলতে কেউ নেই, একটাই আমার ছেলে, ওই ওই আমার বন্ধু, বাহ, ওর এটা সাথে কিন্তু খুব টাইম। ভালো। ছেলের আমার 13+। ও বাপরে, একদম মনে হচ্ছে না। দিদি লাগছে তো। সবাই তাই বলে, বিশ্বাস করে না ছেলে বলে, বলে তো তোমার ভাই? না না, আমার ছেলে। বলে না, আর আমার থেকে হাইট বড় হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এতটা বড়। দারুণ। তাহলে ওকে নিয়ে তোমার বেশ একটা হ্যাঁ, 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 ভালো সময় কাটে। তোমার যদি মন খারাপ থাকে, এমন কোনো গান যেটা তোমাকে মুহূর্তে মন ভালো করে দিতে পারে? হ্যাঁ, আমি গান শুনতে বলতে আমি একটু ঠাকুরের গান শুনতে ভালোবাসি। আচ্ছা। আমার শরীর খারাপ থাক আর মন খারাপ থাক,
হুম। আমি ঠাকুরের গান শুনি, আচ্ছা, রাতেও শুনি, দুপুরেও শুনি, সকালেও ঘুম দিয়ে উঠে শুনি। এরকম মানে হয় না যে তুমি কার ভক্ত আর কি? আমি শ্রীকৃষ্ণের ভক্ত। ও, বাহ, দারুণ। আর মা তো আছেই, হুম। মাথার উপর সবসময় মায়ের আশীর্বাদেই আমি এতটা সবকিছু। এতটা হ্যাঁ, পথ মা চলা। আছে, হুম। আমি সবসময় মাকে ডাকি যে হুম। মা তুমি আমার পাশে থেকো, ব্যাস। একদম। তোমার পছন্দের হিরো? পছন্দের হিরো জিৎ। বাংলা সিনেমায় জিৎ। যদি তোমার কখনো সুযোগ আসে, এমন কোন অভিনেতা বা অভিনেত্রী যাকে তুমি কোনো একটা চরিত্রে তুমি মানে মেকআপ করতে চাইবে? আমি চাই একবার, আমার অনেককেই আমি বলে রেখেছি যখন জিতের কাজ থাকবে আমাকে একটু বললো, আমি সামনাসামনি যাবো, একটু মেকআপ করতে পারি আর না পারি তার সামনে গিয়ে দাঁড়াবো। তোমার পছন্দের হিরোকেই তুমি মেকআপ করতে চাও, এটাই তোমার ড্রিম? আমার ছেলেও তাই জিতকেই ভালোবাসে, কারণ জিতের মেয়ে যেদিন হয়েছিল আমার ছেলেও সেই দিন 12-12-12। ও, দারুণ, দিনটাও তো কি সুন্দর। হ্যাঁ, তো আমার ছেলের ইচ্ছা জিতের সামনাসামনি একদিন যাবে, দেখা করবে। আমার একটা ভাই আছে হুম। হোসেন বলে, হুম। সেও মানে তাকেও আমি বলে রেখেছিলাম একবার যে যখন জিতের সাথে কাজ হবে আমাকে একটু বলো, আমি আমার ছেলেকে নিয়ে যাব। নিশ্চয়ই আশা করব যে তোমার এই যে স্বপ্ন এটা যেন পূরণ হয়। একদম। প্রে করব। আজকের মন চায় আড্ডায় এসে তোমার মন কি চাইছে, বা আমাদের মন চায় আড্ডার দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে? আজ মন চায় আড্ডায় আসতে পেরে নিজেকে ভীষণ ভালো লাগছে। যেমন আমি ক্যামেরার পেছনেই কাজ করি, আজকে নিজে আসতে পেরেছি এখানে সুস্মিতাদির কাছে, এসে ভীষণ ভালো লাগলো। নিজের মনের কথাগুলো বলতে পারলাম, যেটা সবাইকে বলতে পারিনি এতদিন পর্যন্ত, আজকে সবকিছু উঠে এলো মনের কথাগুলো। তো ভীষণ ভালো লাগছে, আমি চাই এই এপিসোডটা সবাই দেখুক, সবাই লাইক শেয়ার করুক, কমেন্ট করুক, আর সবাই ভালোবাসুক এই চ্যানেলটাকে। আমাদেরও খুব ভালো লাগলো শিখা, তোমাকে মন চায় আড্ডায় আমরা আজকে পেলাম। তোমার গল্প আমাদের সঙ্গে তুমি শেয়ার করলে, আমরা অনেকটা জানতে পারলাম মেকআপ আর্টিস্টদের সম্বন্ধে, মেকআপের সম্বন্ধে। এত সহজ করে তুমি আমাদের সঙ্গে বললে, শেয়ার করলে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি, আমারও ভীষণ ভালো লেগেছে এখানে আসতে পেরে। আমিও চাই সবাই এখানে আসুক, সবাই সবার গল্প নিয়ে তোমার সাথে শেয়ার করুক, তুমিই বললাম, অবশ্যই। সবাই আসুক, সবাই সবার মনের গল্পগুলো এখানে করুক, তাদেরও ভালো একদম। লাগবে, আসুক দেখুক সবাই, আমি চাই। অ্যাকচুয়ালি এটাই বোধহয় মন চায় আড্ডার আমাদের ইচ্ছে, আমাদের উদ্দেশ্য, যে সবাই যে যার প্রফেশনে হ্যাঁ, আছে তারা নিজের নিজের গল্পগুলো শেয়ার করুক। যদি আমরা একটা মানুষকেও অনুপ্রাণিত করতে পারি, একদম। একটা মানুষের কাছেও যদি আমরা পৌঁছতে পারি, সেটাই আমাদের পাওনা। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। আর তুমি তোমার স্বপ্নগুলো ছুঁতে পারো, এই শুভকামনা রইল। থ্যাংক ইউ খুব দিদি। ভালো থেকো। কেমন লাগলো শিখার গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে জানান। আর আপনার কোনো বন্ধু যার হয়তো এই এপিসোডটা দেখতে খুব ভালো লাগবে, তার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমরা এইরকমই নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব, তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন মন চায় আড্ডা। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে আবার নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।